So thank you everyone. Welcome to my probably last class on Kadamburi, on Banbhatto's Kadamburi. In the previous class, we have finished off the storyline of Kadamburi, which is a very complicated and intricate structured storyline. The story has many subplots. It has almost three generations of kings, participated kings, and other members of the royalty family, as mentioned in the Kadamburi, has participated inside the text, and it's quite a complex text. Today, in this class, we will try to look into the various questions which are important for our university syllabus, and we will look into also the structure of the various characters of Kadamburi, and also about various important thematic concerns of Kadamburi. কাদম্বরীর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট থিম গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার আমরা চেষ্টা করব। তো কি কি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা একবার আগে সামনে রাখার চেষ্টা করি। মামনি মামনি বলছি সাউন্ডটা একটু তুমি একটু দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বেশ, সো শুরু করব। এক সেকেন্ড ওপেন হতে সময় লাগছে এই হোয়াইট বোর্ডটা। হ্যাঁ, কাদম্বরী থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথমেই যে প্রশ্নটা খুব ভীষণভাবে আসে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য লিটারারি জনরা অফ কাদম্বরী, whether it's a কথা or আখ্যায়িকা. So this is a very important question. This particular question is very much connected with the narrative techniques of Kadamburi. Tale within a tale, prism structure, literary genre. This is a question. Key question ashe যে determine about the literary genre of the Kadamburi. তাহলে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কসের কাদম্বরী থেকে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা একটা লিস্ট করতে বসি তাহলে প্রথমেই আসছে লিটারারি জনরা, GNRE জনর বা জনরা বলে অফ কাদম্বরী। কাদম্বরীর যে পার্টিকুলার লিটারারি জনরা, দেখছি কেউ একজন আসছে, একবার দেখে নিন। কাদম্বরী কোন পার্টিকুলার লিটারারি জনরাতে বিলং করে, whether it's a কথা or আখ্যায়িকা। আখ্যায়িকা। দু নম্বর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা পড়ে সেটা হচ্ছে ন্যারেটিভ স্ট্রাকচার। এবার ন্যারেটিভ স্ট্রাকচার আর কথা এবং আখ্যায়িকা আমাকে তোমরা বলতে পারো অনেকটা এক, কিন্তু এক নয়, কারণ এখানে ওই মাল্টিপল ন্যারেশনের ব্যাপারটা, মানে টেল উইদিন আ টেল, স্টোরি টেলিং, এই বিষয়টা এখানে একটু বেশি ভালো করে বলতে হবে এই পার্টিকুলার জায়গাতে। এছাড়া যে জিনিসটা পড়তে পারে সেটা হচ্ছে it's a tale of magical transformation, that is the aesthetics of reincarnation. Reincarnation মানে anyone? Reincarnation মানে হ্যাঁ বলো। আবার জন্ম নেয়া, আবার পুনর্জন্ম, রাইট, পুনর্জন্ম। The theme or the aesthetics of reincarnation, বারবার এই যে জন্ম নেওয়ার থিমটা, বা কাদম্বরী as a tale of magical transformation, সেটাও কিন্তু অনেক সময়ই পড়ে। কাদম্বরী as a tale of magical transformation, এই যে বারবার ট্রান্সফরমেশন হচ্ছে সেটা। সো 3 নম্বর বড় কোয়েশ্চেন 10 নম্বরই পড়বে, আর তো কোনো প্রশ্ন পড়বে না। ফলে থিম অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন এটা একটা প্রশ্ন। আর এই একই সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে থিম অফ reincarnation, যেটা
এই গোটা স্টোরি জুড়ে হয়ে চলেছে বারবার? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর 4 নম্বর, যেটা এখন অব্দি পড়েনি কিন্তু মাত্র 3 বছর পরীক্ষা হয়েছে কাদম্বরী নিয়ে, ফলে যে কোনো সময় পড়তে পারে, একটা হচ্ছে কাদম্বরী ক্যারেক্টার অর দ্য টাইটেল অফ সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। সেক্ষেত্রে বলতে হবে যে এই নভেলে কাদম্বরী একটা চরিত্র, কিন্তু তার থেকে অনেক ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে। সেটা কেমন ভাবে লিখবে? থিম অফ দ্য টাইটেল অফ দ্য নভেল ক্যারেক্টার অফ কাদম্বরী। টাইটেল নিয়ে বলতে গেলেই ক্যারেক্টার অফ কাদম্বরীকে নিয়েও বলতে হবে, কারণ কাদম্বরী নামেই পুরো টাইটেলটা কাদম্বরী। এছাড়া এটা 4টে একদম মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা পড়লেও পড়তে পারে। আমি এখানেই লিখছি 5 নম্বর, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ চন্দ্রপীর, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, অ্যান্ড বৈশম্পায়ন, ক্যারেক্টার অফ চন্দ্রপীর, অ্যান্ড আলাদা করে 6 নম্বর দিয়ে বৈশম্পায়ন। এদের রাইভালরির কাহিনী বা এদের ফ্রেন্ডশিপের কাহিনীও পড়তে পারে। রাইভালরি বিকজ এ একে অপরকে কার্স করেছিল। হ্যাঁ বলো স্যার, এই 4 নম্বর কোশ্চেনটা আরেকবার বলুন, ওটা বুঝতে পারলাম। 4 নম্বর হচ্ছে টাইটেল অফ দ্য নভেল অফ দ্য কাদম্বরী, the significance of the title of the novel of the কাদম্বরী। কাদম্বরীর যে টাইটেল কাদম্বরী, তার তাৎপর্য, সেটাই ক্যারেক্টার অফ কাদম্বরী খানিকটা। এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে কেন কাদম্বরীকে কাদম্বরী বলা হয়। ইনফ্যাক্ট কাদম্বরীকে মানে মারাঠি যে শব্দ কাদম্বরী, সেটা মানে হচ্ছে উপন্যাস, মানে বাংলায় উপন্যাস, মানে বিকজ কাদম্বরী ইজ দ্য ফার্স্ট রিটেন প্রোজ ফিকশন। সো কাদম্বরী কথাটা কি প্রায় সিনোনিম বলে ধরা হয় উপন্যাসের সঙ্গে। যেরকম ভাবে জেরক্স মেশিন, সব জেরক্স ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি কোম্পানি, যে কোনো ফটোকপিং মেশিনকে জেরক্স মেশিন বলা হয়। এতটাই বিখ্যাত হয়ে গেছে যেটাকে মানে জেরক্স বলি ডাকা হয়। সো এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের পরীক্ষায় 10 নম্বরে আসতে পারে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একে একে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি 2 নম্বর বা 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা না করে 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করবো। তার কারণটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা বললে গল্পের একটা বড় অংশ অ্যাড্রেস করা হবে। তোমরা যদি এখন অব্দি গল্পের অংশগুলো এখনো ঠিক মতো বুঝে অনেকে উঠতে পারোনি, যারা উঠতে পারোনি তাদের জন্য এটা একটু ক্লিয়ার হবে। কাদম্বরী অ্যাজ আ টেল অফ রিইনকার্নেশন or কাদম্বরী as a story of multiple rebirth, বারবার এক একটা লোকের বিভিন্ন ভাবে জন্ম হচ্ছে। এবার আমাদের যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ রিইনকার্নেশন। রিইনকার্নেশন বলতে তোমরা কি বোঝো আমাকে একটু বলো শুনি। রিইনকার্নেশন পুনরায় জন্ম। আর 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 ইন্ডিয়ান কনসেপ্টে রিবার্থের কোনো ফিলোসফি নিয়ে মানে বুদ্ধের নোশন অফ দ্য মোক্ষ বা এরকম নিয়ে তোমরা কি কিছু মানে জানো যে কেন সাইকেল অফ রিবার্থ বারবার তৈরি হয়? বলো 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 স্যার। আত্মার পুনর্জন্ম বলে দিবেন? আত্মার পুনর্জন্ম তো বটেই, আর আর কিছু কি জানতে চাইছেন আমাকে আরেকবার? মানে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে মানে মানে ভারতবর্ষে পুনর্জন্মের ফিলোসফির যে বেসিক জিনিসটা, সেই মানে একটা শব্দ আছে। হ্যাঁ কর্মফলের জন্যই মানুষের পুনর্জন্ম হয়। রাইট, একটা ব্যাপার মানে বেসিক্যালি। হ্যাঁ বলো। প্রথমত যেটা বলছি যে প্রথমত ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো মানে মানুষ এই জন্মে কোনো পাপ কাজ করে, তার পরের জন্মে ও সেটা ফল পাওয়ার জন্যই সেটা পুনর্জন্ম হতে পারে। অনেকটাই স্যার বলছে স্যার যেটা স্যার পুনর্জন্মের মূল ব্যাপার হিন্দু মাইথোলজি অনুযায়ী সেটা হলো জাগতিক সমস্ত মোহ মায়া এবং তার যে ইচ্ছা অনিচ্ছা, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য পুনর্জন্ম হয়। সাধারণত যখন সে সগুণ থাকবে, অর্থাৎ যতক্ষণ তার মধ্যে বিভিন্ন গুণ বর্তমান থাকবে, সে সদ্গুণ রজগুণ হোক তমগুণ হোক সত্যগুণই হোক, ততক্ষণ সে জন্মগ্রহণ করতে থাকবে। কিন্তু যে যখন একদম কামনা বাসনা শূন্য হবে, সে সম্পূর্ণ তার আধ্যাত্মিক জগতে সম্পূর্ণ সমর্পিত হবে পরমাত্মার কাছে, তখন তার মোক্ষ লাভ হবে। অর্থাৎ তাকে আর জন্মগ্রহণ করতে হবে না, যে পরমাত্মা থেকে তার আত্মার সৃষ্টি সেই পরমাত্মাতে সে বিলীন হবে। রাইট রাইট, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। সো অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ফিলোসফি,
there is always the concept of the Atma, which you can see on your screen. What is Atma? It is mentioned in the Vedanta, that is in the Upanishads, that it is the first principle of life. First principle of life মানে যেটা দিয়ে আমি এই যে আমার আমিত্ব, আমার যে প্রত্যেকটা কম্পোনেন্ট, আমার যে দেহের যে সমস্ত অর্গান, সেইগুলোর যে বেসিক ফাউন্ডেশন, তার যে একদম ভিতরের ভিত্তি, সেটা হচ্ছে আত্মা। আত্মা cannot be visualized. Atma cannot be seen in your eyes because it is your true self of an individual, which is beyond the scope of the identification of the phenomena. Phenomena মানে আমাদের জগতের প্রত্যেক দিনের ঘটনা প্রবাহ, the incidents of a life which we can experience through our five senses, যেটা আমরা আমার পঞ্চ ইন্দ্র দিয়ে বুঝতে পারি। আকাশে বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ছে, একটা পাখি এসে ডালের মধ্যে বসছে, we can experience the phenomena. আমরা ঘটনা প্রবাহ, সেটা it can be supernatural phenomena or it can be natural phenomena. We can experience the natural phenomena, but we cannot experience the supernatural phenomena. And Atma locates beyond the human senses. মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আত্মা নিজেকে লোকেট করে। And a human being must acquire the self knowledge. যে self knowledge human being পায় তাকে যেন আত্মজ্ঞান বা আত্মজ্ঞান বলা হয়। সেটা আত্মার মধ্যেই যাচ্ছে, সেই জ্ঞান কোনোদিন বিলীন হয় না। অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ফিলোসফি, সেটা সাংখ্য হতে পারে, যোগ হতে পারে। হিন্দু ফিলোসফির অনেক ভাগ রয়েছে, হেটেরোডক্স স্কুল অফ ফিলোসফি রয়েছে, অর্থোডক্স ফিলোসফি আছে। অর্থোডক্স ফিলোসফি যেগুলো যারা যারা বেদে বিশ্বাস করে, যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে। হেটেরোডক্স ফিলোসফি যারা ঈশ্বরের অস্তিত্বে বা বেদের অস্তিত্বে, মানে বেদের যে কথাগুলো বলেছে তাই নিয়ে আর্গুমেন্ট করে, যেরকম চারবাক দর্শন একটা হেটেরোডক্স ফিলোসফি। কিন্তু যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যেগুলো যাকে আমরা বলতে পারি কনভেনশনাল ফিলোসফি, যেগুলো অর্থোডক্স ফিলোসফি, সেগুলো প্রত্যেকটাই আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। এমনকি বুদ্ধিস্ট ফিলোসফি একটা হেটেরোডক্স ফিলোসফি, কারণ আলাদা করে ওরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাও কিন্তু এই আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। সো এই হিন্দু ফিলোসফি দুটো কনসেপ্টের কথা বলে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ইজ দ্য ইউনিভার্সাল প্রিন্সিপল, while আত্মা ইজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রিন্সিপল। তোমার মধ্যে যে আত্মজ্ঞান, তোমার যে আমিত্ব, সেটা ইন্ডিভিজুয়াল একটা আত্মা তৈরি হতে পারে। কিন্তু ব্রহ্মা is the universal principle, that ultimate reality which controls the entire universe. In major schools of the Hindu philosophy, it is the material, efficient and formal and final cause of all things that exists. একটু strong philosophical concept তোমাদের পক্ষে বোঝা মুশকিল। আমাদের অ্যারিস্টটল বলে একজন ফিলোসফার, তিনি বলেছিলেন আমাদের পৃথিবীতে চারটে মেইন কজ রয়েছে। অ্যারিস্টটলের আগে হিন্দু ফিলোসফিতে বলা হয়েছে, একটা হচ্ছে মেটেরিয়াল কজ, একটা হচ্ছে এফিশিয়েন্ট কজ, একটা হচ্ছে ফর্মাল কজ, আর একটা হচ্ছে ফাইনাল কজ। কি জিনিসগুলো? মেটেরিয়াল কজ মানে ধরা যাক এই পৃথিবী যে সমস্ত মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, কি কি মেটেরিয়াল দিয়ে? ক্ষিতি, তেজ, মরুত এবং বোম, আগুন, জল, আকাশ ইত্যাদি ইত্যাদি, যেগুলো ফান্ডামেন্টাল এলিমেন্ট। সো এটা হচ্ছে মেটেরিয়াল কজ। এফিশিয়েন্ট কজ মানে এই মেটেরিয়াল গুলো একে অপরের সঙ্গে মিশছে, কতটা পরিমাণে মিশবে, কিভাবে মিশবে, সেটা হচ্ছে এফিশিয়েন্ট কজ। কেউ একটা এটাকে পুরোটাকে কন্ট্রোল করছে। ফর্মাল কজ মানে ওই কতটা পরিমাণে মিশবে। আমরা জানি না যে H2O ঠিক পরিমাণে দুটো হাইড্রোজেন আয়ন এবং একটা অক্সিজেন আয়ন দিয়ে জল তৈরি হয়েছে। কিভাবে এই পৃথিবীতে তৈরি হয়েছে, কোন মিস্টিরিয়াস পদ্ধতিতে, এই প্রত্যেকটা একটা কেমিক্যালের কণা, এটা হচ্ছে ফর্মাল কজ। কেমন করে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আর ফাইনাল কজ, যেটা কোনোদিন কোনো উত্তর পাওয়া যায় না, যে তিনটে কজকে, মেটেরিয়াল, এফিশিয়েন্ট, ফর্মাল, এই তিনটে কজকে কেউ একটা নিয়ন্ত্রণ করছে। যদি আমি বলি যে গ্রেগরি ক্রিয়েটস আ গ্রেট পিজা, গ্রেগরি একটা দারুণ পিজা তৈরি করে, হি ক্রিয়েটস আ গ্রেট রিসোটো, আমরা বলতে পারবো যে গ্রেগরির যে মেটেরিয়াল সেটা ইটালি থেকে আসছে, কারণ ইটালিতে সবচেয়ে ভালো পিজা তৈরি হয়। Efficient cause, he is very efficient, he mixes up all these things. Formal কারণ well structured ওয়েতে পিজাটা তৈরি হচ্ছে, ডাও এবং অন্যান্য জিনিস। কিন্তু আমরা জানি যে পিজাটা তৈরি করছে গ্রেগরি, গ্রেগরি ইজ দ্য ফাইনাল কজ। গ্রেগরি না থাকলে এই পিজা তৈরি হতো না।
কিন্তু আমাদের এই পৃথিবী কে তৈরি করেছে এই ফাইনাল কজের উত্তর আমরা পাই না হিন্দু ফিলোসফিতে। মেটেরিয়াল, এফিশিয়েন্ট, ফর্মাল এন্ড ফাইনাল কজ, এই সবকটাই আলটিমেটলি ব্রহ্মা, which is the highest universal principle, সে নিয়ন্ত্রণ করে। It's the Vedic Sanskrit words which actually means the metaphysical concept that refers to the single binding unity behind the diversity in all that exists in the universe. A single binding unity যেটা এই গোটা পৃথিবীকে ধরে রেখেছে। এই যে ফুল হচ্ছে, ফল হচ্ছে, এত ধরনের সারা পৃথিবীতে প্রাণীর প্রজাতি, হিউম্যান তার মধ্যে একটা স্পিসিস, টাইগার থেকে শুরু করে লেপার্ড থেকে শুরু করে বিভিন্ন স্পিসিস সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। এটা কোনো একটা জিনিস থেকে এটা 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 বের হচ্ছে। যে হিন্দু ফিলোসফিতে যে অ্যানালজিটা দেওয়া হয় সেটা হচ্ছে এই বিখ্যাত অ্যানালজি, a drop in the ocean, an analogy of the atma merging into the brahman। এই গোটা যে জলের ধারা এটা হচ্ছে ব্রহ্মা, the universal principle, আর আত্মা হচ্ছে এক একটা জলের ফোঁটা। এবার হিন্দু ফিলোসফিতে সেটা বুদ্ধিস্ট ফিলোসফি হোক বা সাংখ্য বা যোগ ফিলোসফি হোক, প্রত্যেকটাতেই একটা কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য মোক্ষা, MOKSHA। মোক্ষা মিনস দ্য আলটিমেট লিবারেশন। এই যে সাইকেল অফ দ্য বার্থ অ্যান্ড দ্য ডেথ, হিন্দু ফিলোসফিতে কিন্তু রিবার্থের কনসেপ্ট রয়েছে। there is the unending cycle of the birth and death known as the reincarnation, or in the Greek philosophy it is known as transmigration। Aristotle transmigration of the soul এর কথা বলেছেন, যেটা তিনি হাইলোমরফিজম বলেছেন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে। It's a philosophical or religious belief that non-physical essence of a living human being begins a new life in a different physical form or body after its biological death, after the termination of all kinds of life inside a body। আবার নতুন একটা দেহে গিয়ে সে তার যাত্রা শুরু করে। মোক্ষর কনসেপ্ট হচ্ছে ইটস দ্য আলটিমেট বিমুক্তি, ইটস দ্য আলটিমেট মুক্তি। It's a soteriological and eschatological concept। soteriology মানে কি জানো? soteriology জেনে রাখো, পরবর্তীকালে কাজে রাখবে। It's the study of the salvation, religious doctrine of the salvation, মুক্তির উপায়। যে বিদ্যা বা যে পড়াশোনা দেয়, খ্রিস্টানিটিতে খ্রিস্টানিটি, ইসলামে ইসলামিক সটেরিওলজি, হিন্দুতে হিন্দু সটেরিওলজি, যে স্টাডি রিলিজিয়াস ডক্ট্রিনের মাধ্যমে স্যালভেশন থিওরির কথা বলে তুমি কেমন করে মুক্তি পাবে তার কথা বলে, তাকে সটেরিওলজি বলা হয়। সটেরিওলজি ইজ আ ডিসিপ্লিন অফ ফিলোসফি, মাথায় থাকবে। আর হোয়াট ইজ সারা জীবন শব্দগুলো কাজে লাগবে যে কোনো পরীক্ষায়। আর হোয়াট ইজ এসক্যাটোলজি? এসক্যাটোলজি ইজ দ্য কনসার্ন that one day human beings will completely be destroyed, সারা পৃথিবী থেকে হিউম্যান বিইং একদিন ধ্বংস হয়ে যাবে, যেটা যে কোনো ফিলোসফিক্যাল কনসেপ্টে থাকে, যেটা যেটা খ্রিস্টান ফিলোসফিতে যাকে বলে ডুমসডে বা ডি ডে, হিন্দু ফিলোসফিতে যাকে বলা হয় কলকি যুগ, যেটা যেখানে একদিন সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, দ্যাট ইজ এসক্যাটোলজি। মনে থাকবে, ESCHATOLOGY। It is a theological study, theology মানে ধর্মীয় ধর্মবিদ্যা, concerned with the final events of history। যেদিন ইতিহাসের পাতা শেষ হবে, আমরা জানি না কোন দিন মানব ইতিহাস শেষ হবে, কিন্তু যে কোনো রিলিজিয়াস ডক্ট্রিনে এই আলটিমেট ডেস্টিনি অফ দ্য হিউম্যান বিইংস, একদিন ডি ডে বা ডুমসডে আসবে, দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য এন্ড টাইমস, তার কথা বলা হয়। এই যে বিখ্যাত, হ্যাঁ বলো 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 স্যার, ডুমসডে আর কি র্যাগনারকটা কি সেম? ডুমসডে আর র্যাগনারক স্যার ইয়ে কোনটা বলো তো, আমি এটা বুঝতে পারছি না। র্যাগনারক, হ্যাঁ স্যার, আমি জানি না এটা কি জিনিস, দেখি র্যাগনো স্পেলিংটা কি স্যার? RAG র্যাগনা NAROK আরো কে নাকি? আই থিংক সো স্যার। র্যাগনারক, র্যাগনারক তো একটা মানে থরের র্যাগনারকের কনসেপ্ট বলো, যেটা মনে হচ্ছে নর্স মাইথোলজির কোন একটা কনসেপ্ট। র্যাগনারক মানে ফাইনাল ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা লকি, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা 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 অনেকটাই কি মানে তোমার নর্স মাইথোলজির কনসেপ্ট, এবং এটা ওই থর, ওডিন, এই সমস্ত গডরা বলেছিল, এটা অনেকটাই ইমাজিনেটিভ কনসেপ্ট, এটি ফিলোসফিক্যাল কনসেপ্ট নয়। এটা ওই থর বলে যে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমাতে এই র্যাগনারকের কনসেপ্ট আনা হয়েছিল। একই বেসিক্যালি, মানেটা একই।
দ্য ফাইনাল ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, একই, মানে সেন্সটা একই দাঁড়াচ্ছে। বিভিন্ন রিলিজিয়নে বিভিন্ন নাম, বিভিন্ন সিক্রেট বিং এ বিভিন্ন নাম, ইসলামে বিভিন্ন ক্ষেত্রেই কায়ামাত যাকে বলা হয়, কায়ামাত বলা হয়েছে, ইসলামে যাকে কায়ামাত বলা হয়েছে, রাইট? আমাদের হ্যাঁ স্যার হিন্দু মাইথোলজি অনুযায়ী স্যার নির্গুণ নিরাকার পরব্রহ্ম হইতে সমস্ত জগৎ সৃষ্ট, ঠিক, এবং এমন একটা দিন আসবে যেদিন আবার তাহাতে সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, যেটা মানে দ্য থিওরি অফ দ্য ইনডেস্ট্রাক্টিবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সমস্ত এনার্জি কোনোদিন ডিস্ট্রয় হয় না, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ফিরে যায়, ঠিক আছে? মানে স্যার অনেকটা স্যার বিগ ব্যাং থিওরির মতো, অনেকটা বিগ ব্যাং থিওরির মতো, এক্স্যাক্টলি, যে ওই বিরাট বড় একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী জন্ম হয়েছে, আবার বিস্ফোরণের মাধ্যমেই পৃথিবীর মৃত্যু ঘটে, এক জায়গায় সংকুচিত হয়ে যায়, এক জায়গায় সংকুচিত হয়, যেটাকে সংকুচিত হয়ে যাবে, ওটাকে বলা হয় দ্য বিগ ক্রাঞ্চ, দ্য বিগ ক্রাঞ্চ, ওটা একটা থিওরি আছে। আর স্যার মোক্ষর আরেকটা ব্যাপার হলো স্যার, অ্যাকর্ডিং টু ভগবত গীতা, ঠিক, ভগবান শ্রীকৃষ্ণের মতে যে যেমন মহাসমুদ্রের মহাসাগরের জলের সঙ্গে একটা লবণ কণার স্বাদের কোনো পার্থক্য নেই, ঠিক সেরকম পরমাত্মার সঙ্গে আত্মার কোনো পার্থক্য নেই, এই পরমাত্মার সমস্ত গুণ বজায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন কোনো ব্যক্তি নিজেকে সেই পরমাত্মার অংশ রূপে, অর্থাৎ মহাসাগরের অংশ এরই যে একটা অংশ, একটা সাধারণ লবণ কণা হিসাবে নিজেকে জানবে, তখনই সে মোক্ষ লাভ করবে, মোক্ষ প্রাপ্তি করবে, ঠিক। সো যেটা স্বাগত বললো, খুব ভালোভাবে বললো, তো এই সটেরিওলজিক্যাল এবং এসক্যাটোলজিক্যাল, এই এসক্যাটোলজি এবং সটেরিওলজি, অর্থাৎ সটেরিওলজি মানে কি বললাম, সটেরিওলজি মানে স্টাডি অফ দ্য স্যালভেশন, আলটিমেট মুক্তি, আর এসক্যাটোলজি মানে আলটিমেট ডিস্ট্রাকশন। এই দুটো যে ফিল্ডই, সেটা কিন্তু মোক্ষের মধ্যে মিলিয়ে রয়েছে, এবং মোক্ষ অ্যাকচুয়ালি মিনস দ্য ফ্রিডম ফ্রম সংস্কার। সংস্কার মিনস দ্য সাইকেল অফ দ্য ডেথ অ্যান্ড দ্য রিবার্থ, যেটা চলছে এবং চলছে। একটা মানুষের জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার অন্য দেহ নিচ্ছে, মানুষ অন্য কোনো পাখির দেহ নিচ্ছে, যেটা এখানে প্যারটের দেহ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে সাইকেল অফ ডেথ অ্যান্ড বার্থ, এখান থেকে কমপ্লিট যে মুক্তি, তাকে মোক্ষ বলছে, যেটা আলটিমেটলি এই গল্পতে আমরা দেখলাম রাজা শূদ্রক তার দেহটাকে যখন ত্যাগ করলো, করে যখন চন্দ্রপীরের দেহের মধ্যে চলে এলো, এসে এই সমস্ত ইগনোরেন্স সম্পর্কে সে জানলো, সে অ্যাওয়্যার হলো, সে বারবার তার ডেথ হচ্ছে, তার বারবার রিবার্থ হচ্ছে, এবং সেখান থেকে সম্পূর্ণ মুক্তি চায়। এই যে এর যে মুক্তি, দিস ফ্রিডম ফ্রম দ্য ইগনোরেন্স is known as moksha. Moksha is basically self-realization or self-actualization and self-knowledge. Nijer gyan, nije pelo. Moksha is the most basic, in its most basic definition, it is freedom from rebirth. পুনর জন্ম থেকে সম্পূর্ণ মুক্তি, তাকে বলা হয় মোক্ষ। সো এই গল্পের মধ্যে, এই পার্টিকুলার টেক্সটের মধ্যে আমরা মুক্তি দেখছি আর কি, পুণ্ডরিকের মধ্যে বা চন্দ্রপীরের মধ্যে, যখন তারা নিজেদের পাস্ট সম্পর্কে অবহিত হলো এবং একটা তাদের মধ্যে সেলফ রিয়েলাইজেশন বা জ্ঞানের জন্ম হলো, তবেই এই সাইকেল অফ রিইনকার্নেশন থেকে তারা মুক্তি পেল। এই বায়োলজিক্যাল সাইকেল অফ দ্য ডেথ অ্যান্ড এগেইন রিবার্থ, সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলো। এবার এই গল্পের মধ্যে এই যে থিম অফ দ্য রিইনকার্নেশন বা এই থিম অফ রিবার্থ এগেন অ্যান্ড এগেন বিভিন্ন ভাবে ঘটছে, সেটা তোমাদের এই যে বইটাতে, যেটা তোমাদের চ্যাটার্জি বাসু পাল, সেখানে কিন্তু বিশেষ করে আমি পাতার নাম্বারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 99 যদি খোলো, সেখানে কিন্তু মোটামুটি তোমরা যেটা অনেকেই মানে গুলিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো করে পয়েন্ট আকারে পরপর বলে দেওয়া আছে। আমি আগেই সেটা চারটা দেখিয়েছি তোমাদের। পুণ্ডরিক, যেই পুণ্ডরিক সেই বৈশম্পায়ন এবং সেই প্যারট। সো এর অরিজিন স্টোরি বেসিক্যালি কি, সেজ শ্বেতকেতু ইজ এনামোর্ড বাই দ্য বিউটি অফ দ্য গডেস লক্ষ্মী। লক্ষ্মীর বিউটিতে শ্বেতকেতু অ্যাট্রাক্টেড হলো, এবং বলা হয় এই গল্পতে যে শ্বেতকেতু কনসিভ করেছিল লক্ষ্মীকে বাই লুকিং ইনটু হার, বাট নট বাই ফিজিক্যালি টাচিং হার। ফিজিক্যালি টাচ না করেই তাকে কনসিভ করেছিল, and creates a son or begets a son whose name is Pundarik. এটা তার বার্থ নাম্বার 1। The tale of magical transformation, Pundarik becomes a sage. Pundarik sage হলো তোমাদের মনে আছে,
and falls in love with Mahashweta. কিন্তু যেহেতু he has taken the vow of an ascetic, ASCETIC, ascetic মানে যে who will remain celibate throughout his whole life, সে কোনোদিন আর কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নিজেকে নিয়োজিত করবে না, সে সারা জীবন না বিয়ে করে থেকে যাবে। He is Pundarik and hence he pines in the love of Mahashweta. তার ফলে কি হলো, তার মৃত্যু ঘটলো, he dies, and then Pundariko is born as Boishampayan। এর পরে পুণ্ডরিকের আবার পুনর্জন্ম হলো বৈশম্পায়ন হিসেবে। and he approaches Mahashweta, যেটা আমরা এই গল্পে দেখেছি যে মহাশ্বেতাকে বৈশম্পায়ন অ্যাপ্রোচ করলো and is cursed who fails to recognize him, এবং মহাশ্বেতা বললো যে তুমি প্যারটে পরিণত হবে, তুমি একটা মানুষ হয়ে আমাকে আসছো। এরপরে বৈশম্পায়ন কিছু হলো, প্যারটে পরিণত হলো, মানে পুণ্ডরিকের হিসেবে দ্বিতীয় জন্ম হচ্ছে বৈশম্পায়ন, আর তৃতীয় জন্ম হচ্ছে টার্নস ইনটু আ প্যারট and is attacked and takes refuge in the hermitage of Jabali। জাবালি তার মধ্যে কি করছে, তার মধ্যে আগের যে স্মৃতি, আগের জীবনের যে হারিয়ে যাওয়া স্মৃতি, গল্পটা বলার ফলে স্টোরি টেলিং, এইটা তোমাকে বলতে হবে that storytelling is the device, narrative device which has been used in this particular story as attaining the way of the moksha, মোক্ষ লাভের যে উপায়, যে সেলফ রিয়েলাইজেশন বা ইগনোরেন্স থেকে যে মুক্তি, সেটা কে দিচ্ছে, স্টোরি টেলিং। এইটাই এই গল্পের ইউনিকনেস, গল্প বলার মাধ্যমে, বিকজ জাবালি টেলস দ্য স্টোরি। যে জাবালির স্টোরি শুনে মনে পড়ছে প্যারটের, প্যারট ইজ টেলিং দ্য স্টোরি এগেন টু কাকে, রাজা শূদ্রক, SUDRAK, শূদ্রক, প্যারট বলছে গল্পটা। সো এই স্টোরি টেলিং ইজ দ্য ওয়ে অফ অ্যাটেনিং মোক্ষা। মোক্ষ লাভের উপায় হচ্ছে গল্প বলা, গল্পের ফলেই সেলফ ইগনোরেন্স থেকে মুক্তি পাচ্ছে, ফ্রিডম ফ্রম সেলফ ইগনোরেন্স। এই ইগনোরেন্স থেকে মুক্তি আসছে বিকজ অফ দ্য স্টোরি টেলিং। এই যে কথা বা আখ্যায়িকা, এই যে ইমাজিনেটিভ স্টোরি, তার পাওয়ারের কথা, এই কল্পনা প্রবণ গল্পের ক্ষমতা মানুষকে মোক্ষ লাভের দিকে নিয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু তোমাদেরকে যখন তোমরা লিখবে থিম অফ রিইনকার্নেশন, তখন তোমাদের গল্পর একটা বড় অংশ বলতে হবে। কাকে রিইনকার্নেশন বলে সেটা ইন্ট্রোডাকশনে বলতে হবে। শুরুর দিকে ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ রিইনকার্নেশন, হাউ দ্য কনসেপ্ট অফ মোক্ষা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ রিইনকার্নেশন, and why in this particular story the narrative device of kotha and akhayika has been mixed with one another and it is used to instill inside the characters the sense of self-realization, freedom from the ignorance, সেটা কেমন করে এই গল্প মনে করাচ্ছে। একই রকম ভাবে মুন গড, যে মুন গড তাকে কার্স করছে কে, পুণ্ডরিক, বিকজ হি ইজ পাইনিং ফর লাভ। দ্বিতীয় জন্মে তার জন্ম হচ্ছে চন্দ্রপীর হিসেবে, 3 নম্বর জন্মে তার জন্ম হচ্ছে কি হিসেবে, শূদ্রক হিসেবে, রাজা শূদ্রক, রাইট, যেটা দিয়ে কিন্তু গল্প শুরু হচ্ছে। সো দিস ইজ নট আ ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ, বাট দিস ইজ আ টেলিওলজিক্যাল ন্যারেটিভ। টেলস মিন্স এন্ড, শেষ দিক থেকে শুরুর দিকে ঢুকছে, শেষ দিয়ে ইন মিডিয়াস রেস, মানে মাঝখান দিয়ে একদম প্রথম দিকে আসছে। So the story goes like this, that the moon god who gets cursed by the Pundarik for no reason, মানে reason এখানে একটাই যে he is, as moon is the is supposed to be the god of the love, as Pundarik is suffering from the pangs and the agonies of the love, Pundarik said that you will also experience these pangs of love. As he is an ascetic, his words has the potential of the curse, সে অভিশাপ দিতে পারে, তার অভিশাপের ক্ষমতা রয়েছে। মুন গডেরও ক্ষমতা রয়েছে, মুন গড অভিশাপ দিল যে তুমিও বিভিন্ন জন্মে এই প্যাংস অফ লাভ পাবে। সো চন্দ্রপীর, হ্যাঁ বলো বলো। হু ইজ তারালিকা? তারালিকা খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। তারালিকা এই গল্পে আমার যতদূর মনে পড়ছে ওই আমাদের মহাশ্বেতার কম্প্যানিয়ন তারালিকা, যতদূর মনে পড়ছে তারালিকা মহাশ্বেতার কম্প্যানিয়ন, ঠিক আছে। সো এই গল্পে তারালিকা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না। সো এই পার্টিকুলার স্টোরিতে চন্দ্রপীর
a moon god will again reborn as Chandrapir, the prince of the prince to Tarapir, মানে তারাপীরের ছেলে হিসেবে, the son of Tarapir, the king of the Avanti, and he falls in love with Kadambari, the Gandharva princess. আমরা এই গল্পে দেখেছি কাদম্বরী প্রেমে পড়েছে, এটা তো দ্বিতীয় জন্ম, বার্থ 2। বার্থ 3 তে যেটা ঘটলো সেটা হচ্ছে কাদম্বরীর কাছ থেকেও সে চলে গেল, তার দেহটা নিথর হয়ে থাকলো, এবং কাদম্বরীর সেই দেহটাকে রক্ষা করা একটা হিন্দু ক্লাসিক্যাল ফিলোসফি ওয়াইজ যে স্ত্রী তার স্বামীর দেহকে রক্ষা করবে, and he reborns as Shudra, the king of the Avanti. This is his birth 3, এবং ততদিন অবধি কিন্তু কাদম্বরী the গন্ধর্ব প্রিন্সেস চন্দ্রপীরের দেহকে রেখে দিয়েছে, এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দ্য বিগিনিং অফ দ্য ন্যারেটিভ, কারণ শূদ্রককে দিয়েই এই গল্প শুরু হচ্ছে। আর যখন শুরু হচ্ছে তখন কিন্তু শূদ্রক doesn't know about his past life, the past life ব্যাপারে সে জানে না, সেই প্যারটের থ্রু দিয়ে, এই স্টোরি টেলারের থ্রু দিয়ে সে জানবে। একই রকম ভাবে কপিঞ্জল যে পুণ্ডরিকের বন্ধু, যে প্রথমবার বলবে যে তুমি মহাশ্বেতার প্রেমে পড়ো না, প্লিজ ডু নট ফল ইন লাভ উইথ মহাশ্বেতা বিকজ ইট উইল ক্রিয়েট মেনি কমপ্লিকেশনস, তার সেটা বার্থ 1। He leaves to find Pundarik after his accidental death. He goes on chasing the moon god. He attracts a curse and reborn as Indrayud. যখন মুন গড থেকে ফিরে এসে আরেকজন অ্যাসেটিকের সঙ্গে দেখা হলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে সেই অ্যাসেটিক বা সেই সেজের নাম কি, তার নাম টেক্সটের মধ্যে মেনশন করা নেই। বলা হয়েছে once he counters a celestial body. celestial body মানে হচ্ছে যেটা স্বর্গীয় আভা, সেই স্বর্গীয় আভার সঙ্গে তার ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কোনো একজন সেজের সঙ্গে, যার ফলে বললো তুমি পরের জন্মে ঘোড়া হয়ে জন্মাবে, ইন্দ্রায়ু। সো সে রিকোয়েস্ট করলো যেমন এমন ঘোড়া হই যেন আমি আমার এই পুণ্ডরিকের কাছাকাছি, পুণ্ডরিক যে বৈশম্পায়ন হয়ে জন্মাবে তার কাছাকাছি আমি যেন থাকতে পারি। সো তাকে ন্যাচারালি চন্দ্রপীরের ঘোড়া করে দেওয়া হলো। সেটা হচ্ছে তার বার্থ 2 ইন্দ্রায়ু, অ্যান্ড রিটার্নস অ্যাজ, তারপরে এই বার্থ 2টাই তার বার্থ, আবার সে পরে কপিঞ্জল হিসেবে আবার ফিরে এলো মহাশ্বেতার কাছে, অ্যান্ড ফাইনালি রেস্কিউজ পুণ্ডরিক ফ্রম জাবালিজ হার্মিটেজ। পুণ্ডরিককে জাবালির হার্মিটেজে কপিঞ্জল গেল এবং গিয়ে তাকে রেস্কিউ করলো, তার বন্ধু যে বৈশম্পায়ন সেই আর কি। সো বেসিক্যালি এইভাবে ইটস আ টেল অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন। তাহলে তোমাকে যখন উত্তরটা লিখতে হবে, এই যে গল্পগুলো, এই যে প্রত্যেকটা রিবার্থের স্টোরিগুলো, সেগুলো এর মধ্যে ঢোকাতে হবে। একইভাবে এই গল্পেতে আর একটা ছোট্ট পত্রলেখার চরিত্র আছে। পত্রলেখা দেখা যাবে হি ইজ বেসিক্যালি রোহিণী, দ্য মুন গডেস, ইজ রিবর্ন অ্যাজ পত্রলেখা টু লুক আফটার চন্দ্রপীর অ্যাজ লং অ্যাজ দ্য কার্স এন্ডস। চন্দ্রপীর যেহেতু মুন থেকেই তার জন্ম, রোহিণী হচ্ছে মুন গডেস, সে পত্রলেখা হিসেবে চন্দ্রপীরের সঙ্গে সঙ্গে সবসময় থাকতে যতক্ষণ অব্দি এই কার্সটা শেষ হচ্ছে। একই রকম ভাবে গডেস লক্ষ্মী is reborn as a চন্ডাল ওম্যান, কারণ গডেস লক্ষ্মীর ছেলেই হচ্ছে কে, পুণ্ডরিক, কারণ সেজ শ্বেতকেতু ইজ এনামোর্ড বাই দ্য বিউটি অফ দ্য গডেস লক্ষ্মী, এবং সেই তৈরি করেছে তার সন্তান পুণ্ডরিককে তাকিয়ে। ফলে এই যে গডেস লক্ষ্মী ইজ রিবর্ন অ্যাজ a চন্ডাল ওম্যান who carries the parrot to Shudrak, এই যে বার্থ এন্ড ডেথ, এই যে সাইকেল, এই সাইকেলকে বারবার রক্ষা করার জন্য, বা বারবার মানে এই সাইকেলটাকে বাধা দেওয়ার জন্য, শেষ হওয়ার জন্য, there is also the intervention on the part of the gods and the goddesses. ঈশ্বর বা ভগবানও এর মধ্যে ঢুকে পড়েছে। গডেস লক্ষ্মীও চন্ডাল ওম্যান হিসেবে ওই প্যারটটাকে, বৈশম্পায়নকে রেস্কিউ করবে। Who carries the parrot to Shudra, thus creating the situation for the final annihilation of the mutual cards. এই যে মিউচুয়াল কার্ডস একে অপরকে কার্ডস করেছিল, তার যে ফাইনাল অ্যানিহিলেশন সেটা শেষ হবে এই চন্ডাল ওম্যান যখন ক্যারি করে নিয়ে যাবে প্যারটকে শূদ্রকের কাছে। তাহলে বুঝতে পারছো এখানে অনেকগুলো রিবার্থের গল্প রয়েছে। দুটো মেন রিবার্থ, একটা হচ্ছে পুণ্ডরিক বৈশম্পায়ন প্যারট, যা যে 3 বার জন্মগ্রহণ করেছে 3টে জেনারেশন জুড়ে। দ্বিতীয়টা হচ্ছে মুনগড় চন্দ্রপীর শূদ্রক, আবার 3টে জেনারেশন ধরে। একটা হচ্ছে কপিঞ্জল থেকে ইন্দ্রায়ুধ, আবার ইন্দ্রায়ুধ থেকে আবার কপিঞ্জল, 2টো জেনারেশন জুড়ে, দুটো বার্থ। রোহিণী দ্য মুন গডেস বর্ন অ্যাজ পত্রলেখা, আর গডেস লক্ষ্মী রিবর্ন অ্যাজ এ চন্ডাল ওম্যান। ফলে এতগুলো টেল অফ দ্য মিউচুয়াল ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দিস কার্স ওয়াজ দ্যাট বোথ উড সাফার from the unrequited love for 2 birds
দুটো জন্ম জুড়ে তারা আনরিকুইটেড লাভ, মানে দে উইল ফিল দ্য প্যাংস অফ দ্য লাভ অফ আনরিকুইটেড লাভ, মানে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসার কোনো উত্তর পাবে না। unanswered love, non-reciprocated, unfinalized love. Both Mahashweta and Kadambari wait for the birth cycles to be completed before being united with the lovers. কিন্তু মহাশ্বেতা এবং কাদম্বরী তারা নিজেদের জায়গাতে স্থির আছে, তারা কিন্তু তাদের লাভারদের জন্য ওয়েট করছে যতক্ষণ না পর্যন্ত তাদের দেহে আবার সেই লাভাররা ফিরে আসে। এই সাইকেল অফ দ্য বার্থ টু বি কমপ্লিটেড, তার জন্য মহাশ্বেতা এবং কাদম্বরী ওয়েট করছে। ফলে এই গল্পের মধ্যে ন্যাচারালি প্রচুর পরিমাণে ফ্লজ রয়েছে, কারণ এত বছর ধরে তারা ওয়েট করছে, তাদের কোনো এজিং হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কোনো কথা মানেই হচ্ছে ইমাজিনড ন্যারেটিভ। দিস ইজ প্রোজ ফিকশন, এটা তো ফিকশন। ফিকশন বলি তার মধ্যে গল্প থাকবে, তার মধ্যে ফিগমেন্টস অফ ইমাজিনেশন থাকবে, গাঁজাখুরি খানিকটা ব্যাপার থাকবে, থাকবে বলি তো গল্প। সো দিস ইজ দ্য স্টোরি অফ, মানে বেসিক storyline which also talks about the reincarnation, the main theme of reincarnation and rebirth. এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু পড়ার একটা চান্স আছে, কারণ এখন অবধি খালি ন্যারেটিভ স্ট্রাকচার নিয়ে প্রশ্ন এসছে। এবারে একটা 10 নম্বরের প্রশ্নটা টুক করে দিয়ে দিতে পারে। যদি কেউ কাদম্বরী করো তাহলে দুটো 10 নম্বরের প্রশ্ন তৈরি করে যাবে। একটা হচ্ছে দুটো অন্তত, মানে যদি মানে কম গুরুত্ব দিয়ে তৈরি করো অন্তত দুটো তৈরি করে যাবে। একটা হচ্ছে ন্যারেটিভ প্রত্যেকবারই পড়তে পারে, খুবই ইম্পর্টেন্ট। ন্যারেটিভ আর লিটারারি জনরাটা একসঙ্গে তৈরি করো, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। লিটারারি জনরা, ন্যারেটিভ আর এই থিম অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন বা থিম অফ রিইনকার্নেশন। ফলে এই প্রশ্নটার উত্তর মোটামুটি আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এবার আমি চলে আসছি লিটারারি জনরা, কথা আর আখ্যায়িকা এবং ন্যারেটিভ স্ট্রাকচার, এই দুটো প্রশ্নের উত্তরে দুটো কেমন ভাবে লিখবে তার উত্তরে। বলো এতদূর তৈরি তোমরা কিছু বুঝতে পারোনি, এরকম কিছু স্টোরি লাইন গুলিয়ে গেছে, একদম বুঝতে পারলে না, এরকম কিছু আছে কি? স্যার মোটামুটি ঠিকই আছে, কিন্তু স্যার আমার একটা শেষে একটা প্রশ্ন আছে, সেটা আমি করব। আচ্ছা শেষে করো, একদম শেষে করো। বেশ তাই করো, কোনো অসুবিধা নেই। বেশ, এবার আমি আসছি হচ্ছে যে হোয়াট ইজ কথা অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আখ্যায়িকা, বা যে প্রশ্নটা করে যে হোয়াট ইজ দ্য লিটারারি জনরা অফ দ্য কাদম্বরী, ইন হুইচ পার্টিকুলার লিটারারি জনরা ইট বিলংস টু। এই ধরনের প্রশ্নে কি লিখতে হবে এখানে বেশ ভালো রয়েছে, এটা ফলো করতে পারো, নিজের মতো করে লিখতে পারো। এখানে প্রথমেই আগে থিওরিটিক্যাল ডেফিনেশনটা দিয়েছে কথা এবং আখ্যায়িকার, যেটা আমি আমার পাওয়ার পয়েন্টেও তোমাদেরকে অলরেডি পড়িয়েছি, যে কাকে কথা বলে এবং কাকে আখ্যায়িকা বলে এবং কিভাবে বেরিয়েছে। দৃশ্য এবং শ্রাব্য কাব্য, সেখান থেকে গদ্য কাব্য। হ্যাঁ, আর একটা শব্দ অনেকে ইউজ করে, সেটা হচ্ছে কথা বাচনা। সেটা আমি এখন বলবো। কথা বাচনা মানে হচ্ছে কথা এবং কথাটাকে প্রায় বাচিক শিল্পের স্তরে নিয়ে গেছে। কথা মানে তো এক ধরনের বাচন, এক ধরনের কথা। ওই কথা বাচনা থেকে এই আখ্যায়িকা এবং কথাই দুটোই বেরিয়েছে। আমি ক্লাসিফিকেশনটা তোমাদের দেখিয়েছিলাম, কাব্য, কথা, আখ্যায়িকা এবং আখ্যায়নের জন্ম কেমন ভাবে হচ্ছে সেটা আমি দেখিয়েছিলাম। তো এখানে যেটা বলছে একই জিনিস, যে ক্লাসিক্যাল সংস্কৃত স্টোরি টেলিং ইজ টিপিক্যালি ডিভাইডেড ইন্টু 3 বেসিক্যালি ক্যাটেগরিজ। এই কথা তোমাকে বলতেই হবে যে কোন এই ধরনের আনসারের শুরুতে। দ্য কথা, দ্য আখ্যায়িকা অ্যান্ড দ্য আখ্যায়ন। বিভিন্ন ইন্ডিয়ান এস্থেটিশিয়ানস মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ এস্থেটিক্স? আমি বলেছি এস্থেটিক্স এর বাংলা কি? নান্দনিক বা নন্দন তত্ত্ব যাকে বলা হয় এস্থেটিক্স। এস্থেটিক্স হচ্ছে বেসিক্যালি একটা ফিলোসফি। নট অনলি দিস ইজ দ্য স্কুল অফ ফিলোসফি, দিস ইজ অলসো আ লিটারারি স্কুল। একটা পার্টিকুলার টেক্সটের সৌন্দর্য নিয়ে, বা মানুষ আদৌ সুন্দর কিনা এ নিয়ে তো বিরাট বড় বড় আছে। তোমরা কি অন বিউটি, বিখ্যাত লেখা, এই বইটা কিন্তু পড়া উচিত প্রত্যেকের আমি মনে করি। অন বিউটি বাই উম্বেরতো ইকো, এই বইটা আমার কাছে আছে, আমি থাকলে দেখাচ্ছি তোমাদেরকে। অন বিউটি বাই উম্বেরতো ইকো। আর একটা আমার এর সঙ্গে একটা আছে অন আগলিনেস, খুবই বিখ্যাত বই, মানে পাগল করা বই আর কি, দেখলে মানে এত ভালো না। অন আগলিনেস, অন আগলিনেস উম্বেরতো ইকোর লেখা। এই যে বিউটির কনসেপ্ট বা আগলিনেসের কনসেপ্ট, এটা কি আদৌ মানে হিউম্যানরা ক্রিয়েট, মানে এটা কি আদৌ এরকম কিছু হয় যে এ ভালো এ খারাপ, এ খারাপ দেখতে এ ভালো দেখতে? এটা হয় না। এটা হিউম্যান বিইং তৈরি করেছে যে কাকে আগলি বলবো। যদি কারো লেপ্রেসি হয়
আগেকার দিনে ভাবা হতো লেপ্রেসি ইজ আ কাইন্ড অফ সিন অন দ্য পার্ট অফ দ্য গড, ভগবান কোনো একটা কাউকে দোষারোপ করেছে বা কাউকে খারাপ হয়ে যদি লেপ্রেসি দিয়েছে, কিন্তু এটা যে ডিসঅর্ডার সেটা হিসেবে কেউ ভাবতো না। এর ফলে এই যে আগলিনেস বা বিউটি, এই কনসেপ্ট গুলো হচ্ছে ওয়েস্টার্ন ক্রিয়েটেড কনসেপ্ট, আমরা তৈরি করেছি। আমরা বলেছি একে ভালো দেখতে, ওকে খারাপ, ফর্সা মানে সুন্দর দেখতে, কালো মানে খারাপ দেখতে, কে বলেছে? ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিম আমরা প্রত্যেকদিন ইউজ করছি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার হলেই অ্যাজ ইফ লাভলি হবে। যে ব্ল্যাকিশ বা যে ব্রাউনিশ সে মানে বিউটিফুল হতে পারে না, লাভলি হতে পারে না। ওয়াই? এই বেসিক প্রশ্নগুলো কিন্তু তোলে এস্থেটিক্স। Aesthetics is the branch of philosophy that deals with the nature of the beauty and taste. Beauty সেটা বিউটিফুল কিনা আদৌ, বা তার যে মানে তোমরা বলতে পারো স্বাদগত ডিফারেন্স, এটা কিভাবে তৈরি হয়, যে সেন্সরি ইমোশনাল ভ্যালু। আমরা ভারতীয়রা একটা বিশেষ ধরনের সৌন্দর্যকে সুন্দর বলে মনে করি, আফ্রিকানরা একটা বিশেষ ধরনের সৌন্দর্যকে সুন্দর বলে মনে করে। এই যে কালচার স্পেসিফিক ডিফারেন্সিয়েশন অফ বিউটিফুলনেস, একটা কালচার থেকে আরেকটা কালচারে ভেদ হয়ে যাচ্ছে। অরুণাচলের মানুষেরা লম্বা গলাকে খুবই বিউটিফুল বলে মনে করে, সেজন্য মেয়েদেরকে সেই বড় বড় ছোটবেলা থেকে বেরি পড়ানো হয় যাতে গলা লম্বা হয়। ফলে সংস্কৃতির প্রভেদে ভালো লাগা খারাপ লাগা বা ভালো দেখতে খারাপ দেখতে সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করে যায়। ফলে কখনোই ভেবো না যে তোমার বিউটি সেটা ইউনিভার্সাল ইন নেচার। কোনোদিন বিউটি ইউনিভার্সাল হতে পারে না, এবং ফর্সা দেখতে বা সুন্দর দেখতে সেটা শুধুমাত্র মানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি বলে দেবে তার জন্য তুমি সুন্দর দেখতে হবে, এটা হতে পারে না। প্রত্যেকেই তোমরা সুন্দর, নিজেদের মতো করে সুন্দর। এস্থেটিক্স বলে সৌন্দর্যের কোনো আইডিয়াল ডেফিনিশন হয় না, হতে পারে না। এটাই হচ্ছে এস্থেটিক্স এর বেসিক যে জায়গা। এবার সংস্কৃত এস্থেটিক্স মানে যে মানে কেমন করে কাব্য বা কেমন করে নাট্যকাব্য হবে, তার যে সৌন্দর্য, তার মধ্যে যে বোধের জায়গা, তার মধ্যে যে অর্নামেন্টেশন, অর্নামেন্টগুলো কেমন করে ইউজ হবে, এগুলো প্রত্যেকটাই এস্থেটিক্স এর পার্ট। বিরাট বড় বড় ইন্ডিয়ান এস্থেটিশিয়ান থিওরি রয়েছে, তার মধ্যে বিরাট বড় হচ্ছে ভামাহা, 6th সেঞ্চুরিতে ভামাহা, ভোজের লেখা রয়েছে 11th সেঞ্চুরিতে, এবং বিশ্বনাথ 14th সেঞ্চুরিতে। ভামাহা, ভোজ এবং বিশ্বনাথ, they have defined the various genres of the narratives and also described the subcategories of each genre. প্রত্যেকটা জনরার যে কি মাঝে মাঝে কি সাব ক্যাটেগরি আছে, যেটা আমি একটা তোমাদেরকে এই পাওয়ার পয়েন্ট একটা করে দিয়েছিলাম। কাব্য, শ্রাব্য এবং দৃশ্য। শ্রাব্যের কতগুলো ভাগ, সংস্কৃত, প্রাকৃত, তারপরে অপভ্রংশ এবং মিশ্র। এই যে পুরো ভাগটা, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন এস্থেটিশিয়ানরা করেছেন। নাও টেকিং দেয়ার ডেফিনেশনস টুগেদার, যেটা সংস্কৃততে খুবই একটি ইম্পর্টেন্ট টেক্সট বলে ধরা হয়, সেটা হচ্ছে সাহিত্য দর্পণ। বিশ্বনাথ 14th সেঞ্চুরিতে লেখে সাহিত্য দর্পণ, এস্থেটিক থিওরি অফ দ্য সংস্কৃত, কেমন করে সংস্কৃত সাহিত্যগুলো লেখা হচ্ছে। এরকম অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স তোমরা পড়েছো, যে পোয়েটিক্স অ্যারিস্টটল কি করেছিলেন, ট্র্যাজেডি এবং কমেডির ডিফারেন্সিয়েশন করেছিলেন, কাকে ট্র্যাজেডি বলে কাকে কমেডি। তো এই সাহিত্য দর্পণ অফ দ্য বিশ্বনাথ concludes that Katha is one of the species of poetical composition in prose. A poetical matter is represented in verse. একটা কবিতার কথা, ইমাজিনেশনের কথা, যেটা ভার্সের মধ্যে বলা হচ্ছে, মানে পোয়েটিকের ব্যাপারটা, এবং অনেক সময় পরবর্তীকালে এটাকে গদ্যের মাধ্যমে বলা হচ্ছে। So Katha is completely figment of the author's imagination. তার কল্পনার পাঠ। It is an imagined narrative and is limited in its length or reach to generally in its range and reach. এটা লিমিটেড থাকে, কারণ খুব বেশি বিরাট বড় হয় না। আখ্যায়িকা on the other hand derives its material from some legend or the myth, যেটা আমি আগের দিন বলেছিলাম। লিজেন্ড বা মিথ থেকে আখ্যায়িকা তার গল্পগুলোকে নেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে it can be both in the first or the third person narrative voice. ফার্স্ট পারসন মানে আমি আমার গল্প বলছি, অরিন্দম ঘোষ বলছে আমি অ্যাড্রেস করে। থার্ড পারসন মানে আমি স্বাগতর গল্প বলছি, বা আমি আমাদের সিদ্ধার্থর গল্প বলছি, তোমাদের গল্প কারণ বলছি, ঠিক আছে। ফলে বা রিয়াঙ্কার গল্প বলছি, যখন আমি অন্যের ন্যারেটিভ নিয়ে বলছি, তখনই সেটা কিন্তু আবার কথাটা আবার থার্ড পারসনে হতে পারে, যেটা এখানে গল্পটা পুরোটাই থার্ড পারসনে অ্যাড্রেস করা হচ্ছে এই গল্পের কনটেক্সটে।
তো আখ্যায়ন, এবার অন্যদিকে এটা আখ্যায়িকা, আর আখ্যায়ন কি? আখ্যায়ন is a subsection of the আখ্যায়িকা. It is long and derives its material from the myths and the legend. Legend বা myth থেকে আখ্যায়ন নিচ্ছে. রামায়ণ is an আখ্যান. অনেক সময় আখ্যানের মধ্যে অনেক এপিক এলিমেন্টও থাকে। বানভট্টের কাদম্বরী নিয়ে প্রচুর সাহেবেরা রিসার্চ করছে, যে সাহেব এটাকে ট্রান্সলেট করেছে তার নাম গুইন্ডোলেন লেন, মনে থাকবে এটা কিন্তু মাথায় রেখো, যদি হয়তো পরীক্ষায় প্রশ্ন করবে না কিন্তু যে কোনো সময়ে যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। গুইন্ডোলেন লেন, GWENDOLYNLAYNE, গুইন্ডোলেন লেন is the person who for the first time translates কাদম্বরী, যে কাদম্বরীকে ইংলিশে প্রথম ট্রান্সলেট করে। রবার্ট পিটারসন প্রচুর কাজ করেছে কাদম্বরীকে নিয়ে। সো পিটারসন বলেছেন কাদম্বরীর, বানভট্টের কাদম্বরী হচ্ছে এক ধরনের টেকনিক, এবং সাহিত্য দর্পণে তিনি বলেছেন যেটাকে আমরা কথা বলতে পারি। কথা ইজ আ ন্যারেশন ইন প্রোজ উইথ হিয়ার এন্ড দেয়ার আ স্প্রে অফ ভার্স অর টু, এর মধ্যে ভার্সও রয়েছে। অ্যান্ড কথা ইন ইটস এসেন্স আ স্টোরি ক্লেমিং টু বি বেসড অন দ্য প্রিভিয়াস ওয়ার্কস ইন ভার্স, এবং এই গল্পটা কিছুর উপর বেস করা। কথা শরীর সাগর গুণোদয়ের লেখা, কথা শরীর সাগরের উপরে এই গল্পটা বেস করা। সো কথার একটা সোর্স থাকে। Even in it is true that we do not know whether Ban derived his work from Kotha Shorit Sagor or whether it was the source of the latter. অনেকে বলে কথা শরীর সাগর থেকে, মানে কথা শরীর সাগর বানভট্ট থেকে তৈরি হয়েছে, অনেকে বলে যে গুণোদয় আগে লিখেছে। সো কোনটা আগে হয়েছে আমরা জানি না, কিন্তু অনেকেই বলে যে বানের যে মেন সোর্স টেক্সট সেটা ছিল কথা শরীর সাগর। ফলে কাদম্বরী ক্লোজলি ফলোজ দ্য কথা বাচনা ট্র্যাডিশন অফ দ্য ইন্ডিয়ান ন্যারেটিভস। কথা বাচনা মানে যার মধ্যে বাচনও রয়েছে, যার মধ্যে অ্যালিগেরি আছে। অ্যালিগেরি মানে কি? ALLEGORY। অ্যালিগেরি মানে কি? রূপক। রূপক, যার মাধ্যমে রূপকের মাধ্যমে লোকে কি বলে? একটা প্যারাবেলের কথা বলে। প্যারাবেল মানে একটা মরালি ইনস্ট্রাক্টেড স্টোরি। প্যারাবেল মানে যে স্টোরির মধ্যে একটা মরাল মেসেজ রয়েছে তাকে প্যারাবল বলা হয় বা ফেবল বলা হয়, যেরকম ইসপস ফেবল। বা পঞ্চতন্ত্রের গল্প, জাতকের গল্প, জাতকের গল্প একই, এই বার্থ এবং ডেথ নিয়ে। পঞ্চতন্ত্র তাই, প্রত্যেকটা অ্যানিমাল ক্যারেক্টার, সেই অ্যানিমাল ক্যারেক্টারের মধ্যে দেখানো হচ্ছে যে এদের কি ফ্ল আছে, এদের কি দোষ আছে, সেই দোষ ত্রুটি যেন মানুষরা না করে। So Kadambari closely follows the great Kotha Vachana tradition of the Indian narratives, of which the Panchatantra and the Jatakas are supreme examples. In fact, Kadambari bears plenty of resemblances to the Jatak tales in its prioritization of rebirth and realization of love. এটা ভালোবাসাকে ফাইনালি রিয়েলাইজ করছে এবং বারবার জন্মাচ্ছে, এটা জাতকের গল্পের মধ্যেও আছে। Although the onus here is on the love between the two sets of the lovers, এখানে কিন্তু দুটো সেট অফ লাভার রয়েছে। একদিকে আছে পুণ্ডরিক এবং মহাশ্বেতার গল্প, এবং আরেকদিকে আছে কাদম্বরী এবং তোমার চন্দ্রপীরের গল্প। এই দুটো সেট অফ লাভারের গল্প কেমন করে, রাদার দ্যান এনি এথিক্যাল অর মিস্টিক্যাল মিনিং লাইক দ্য জাতকাস অফ দ্য পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র বা জাতকের এথিক্যাল যেমন স্টোরি আছে, এখানে সেই নীতিবিদ্যার গল্পটা হয়তো নেই। এবার এরপরে পরিষ্কার প্রথমেই যে কোনো আনসারেই ইন্ট্রোডাকশনে থিওরিটিক্যাল কথা বলতে হবে, ইন্ট্রোডাকশনে তত্ত্বগত কথা বলতে হবে, যেটা কোয়েশ্চেনে চেয়েছে। যদি ন্যারেটিভ স্ট্রাকচার নিয়ে জানতে চায়, বা যদি কোন লিটারারি তখন লিটারারি জনরা বা সংস্কৃত এস্থেটিক থিওরিটা অল্প বলতে হবে। কথা আখ্যায়িকা বলার পরে তো মেন আনসার পুরোটাই গল্প। তোমাকে তারপরে একদম এই যে স্টোরি অফ দ্য রিবার্থ যেটা মুখস্থ করেছো, এই বারবার এই গল্পটা মোটামুটি মুখস্থ করে রেখে দেবে। সেখানে এই গল্পটা পুরোটাই তারপরে পরপর বলতে পারবে। খালি তার আগে এই কথা শরীর সাগর, বানভট্টের কাদম্বরীর যে কথা বাচনা ট্র্যাডিশনে বিলং করে, কাকে আখ্যায়িকা বলে, কাকে কথা বলে, সেইগুলো মনে রাখবে। এই দেখো একটা নোটস তোমাদেরকে 24 পাতা দিয়েছি, সেখানে পুরো প্লট কনস্ট্রাকশনটা দেওয়া আছে। এই প্লট কনস্ট্রাকশনটা একটু বড়, 3 বা 4 পাতার। এটা যদি মুখস্থ করতে পারো তাহলে পুরোটাই হয়ে যাবে। আগে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাবাটা বড় দিয়েছে। হ্যাঁ, তো এইটা যদি একবার দেখে নাও পুরো স্টোরিটা, এই একই জিনিসটাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, তাহলে মোটামুটি বা আমার পাওয়ার পয়েন্টে যেটা আছে, যেটা যেটা চাও সেটা দেখতে পারো যাচ্ছে। যদি সেটা মোটামুটি দেখে নিতে পারো, তাহলে দেখে নিলে আনসারের বেসিক বডিটা একই। বুঝতে পেরেছো? এই কাদম্বরীর একটা আমি নোটস দিয়েছি স্টোরি টেলিং ডিভাইসেস বা ন্যারেটিভ টেকনিকের উপরে। মাথায় রেখো, স্টোরি টেলিং এবং লিটারারি জনরা আনসার দুটো আলাদা, ভেতরটা এক, শুরুর দিকটা আলাদা হবে।
স্টোরি টেলিং ডিভাইসে শুরু করতে হবে যে ওই কথার আখ্যান বেশি ডিফারেন্স দিয়েই করতে হবে, কিন্তু করতে হবে এরকম ভাবে করতে পারো যে যদি হরিশ্চন্দ্র ইজ অ্যান অ্যাটেম্প্ট এট রাইটিং আ প্রোজ কাব্য অন অ্যান হিস্টোরিক্যাল থিং অ্যান্ড হেন্স ইট ইজ নোন অ্যাজ আখ্যায়ন, বানাস আদার প্রোজ ন্যারেটিভ or a কথা কাদম্বরী ডিলস উইথ এ লিজেন্ডারি ফিকশন, ইটস বেসিক্যালি আ ফিকশন। বলে তারপরে গল্প বলে দেবে যে টেল ইন্ট্রোডিউসেস দ্য চন্ডাল মেরিন এন্ড স্পিকিং অ্যাবাউট দ্য প্যারট, কেমন করে শুরু হচ্ছে চন্ডাল মেরিনকে দিয়ে এবং প্যারট দিয়ে, মাঝখানে পঞ্চতন্ত্র বেতাল পঞ্চবিংশতির কথা বলতে পারো, যেটা বেসিক্যালি কানেক্টস আ কুইক সাকসেশন অফ ডিসকানেক্টেড টেলস, অনেকগুলো ছোট ছোট গল্পকে একটা জায়গায় মেলাচ্ছে। এখানেও তাই প্রথমে শুরুর দিকে বুঝতে পারে শূদ্রক পরে বুঝবে সেই চন্দ্রপীঠ, এই যে ছোট ছোট গল্পগুলোকে একটা গাঁথে একটা পার্টিকুলার মালার মধ্যে গাঁথছে, সেটা অনেকটা এই পঞ্চতন্ত্র বা বেতাল পঞ্চবিংশতির মতো। তো ফলে ন্যারেটিভের গল্প, স্টোরি টেলিং ডিভাইস বা ন্যারেটিভ টেকনিক একটা আনসার যেটা শুরু হবে ওই কথা আখ্যান দিয়ে, কিন্তু ইন্ট্রোডাকশনটা একটু আলাদা হবে, তারপরে বেসিক স্টোরি লাইনটা দুটোরই এক। তাহলে তোমাদের মোটামুটি বোঝাতে পারলাম এই তিনটে যে বড় কোয়েশ্চেন, একটা হচ্ছে লিটারারি জনরা অফ দ্য কাদম্বরী, কথা আর আখ্যায়িকা। The second is the narrative structure, more or less same, শুরুটা আলাদা হবে। এবং তারপরে the story of the magical transformation or the theme of reincarnation। বুঝতে পারিয়াছো? এইবার আমি আসছি ধরা যাক কাদম্বরীর ক্যারেক্টার। এখানে এই যে নোটটা আমি দিয়েছি দেখো, ওটা গুগল ড্রাইভেও আছে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপেও দিয়েছি। এখানে ওই 6 পাতা থেকে মোটামুটি ক্যারেক্টার স্কেচ, প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে বলে দিয়েছে। ফলে ক্যারেক্টার যদি থিমেটিক প্রশ্ন আসে, থিমেটিক প্রশ্নগুলো বলে দিলাম। যদি ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আসে তাহলে কি নিয়ে আসতে পারে? একটা হচ্ছে চন্দ্রপীর নিয়ে আসতে পারে, সবচেয়ে বড় ক্যারেক্টার। এই নভেলের নাম হয়তো চন্দ্রপীরই হওয়া উচিত ছিল। এখানে এটা পরিষ্কারভাবে এই ক্যারেক্টার নিয়ে অনেকটা বলা আছে। বৈশম্পায়ন আসতে পারে, বৈশম্পায়ন নিয়েও বেশ খানিকটা এখানে বলা আছে, এবং ক্যারেক্টারটা বৈশম্পায়ন এই শুরু হচ্ছে, এবং অনেকটাই বলা আছে। এবং ক্যারেক্টারটা কাদম্বরী, তিনটে নিয়েই বেসিক্যালি আসতে পারে। বৈশম্পায়ন এবং চন্দ্রপুরের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসতে পারে, এই দুজনের যে রাইভালরি বা একসঙ্গে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। যখন চন্দ্রপীর এবং বৈশম্পায়ন একসঙ্গে তো বড় হয়, তখন তো বন্ধুত্বের সম্পর্ক, ফলে সেই জায়গাটা ফিরতে পারে, আসতে পারে। এবার কাদম্বরী কি, যদি কাদম্বরী প্রশ্নটা আসে, শুরুর দিকে যেটা বলতে হবে, দ্যাট দিস ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট নভেল or first instance of the prose fiction in India which is named after a female heroine. ফিমেল হিরোইনের নামে এটাই প্রথম। এর পরে হচ্ছে আমাদের শকুন্তলা এবং আলাদা অন্যান্য টেক্সট। ফিমেল হিরোইনকে সামনে রেখে একটা এন্টায়ার প্রোজ ফিকশনের টাইটেল দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা চট করে এর আগে দেখিনি। কালিদাস করেছেন, কিন্তু বাণভট্ট করছে, ফিমেল হিরোইনকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু প্রাধান্য দিতে গিয়ে যেটা মুশকিলটা করছে সেটা কি, সেটা কিছুই নয়, নভেলের টেক্সটটা জুড়ে কিন্তু কাদম্বরীর উল্লেখ খুব ভীষণ নেই, বরঞ্চ মহাশ্বেতা প্রায় ইজ অলমোস্ট ভাইং উইথ কাদম্বরী, মানে প্রতিদ্বন্দ্বিতা করছে কাদম্বরীর সঙ্গে, এবং চন্দ্রপীঠ এবং বৈশম্পায়নকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাদার দেন কাদম্বরী। সো টেক্সটের মধ্যে কাদম্বরীর উল্লেখ কিন্তু রিলেটিভলি কম, বেশি উল্লেখ রয়েছে কিন্তু চন্দ্রপীর এবং অন্যান্য ক্যারেক্টারের। ফলে এই একটা স্ট্রাকচারাল ফ্ল বা এই একটা কনস্ট্রাকশনাল ফ্ল কিন্তু আমরা এই টেক্সটের মধ্যে দেখতে পাই। কাদম্বরী is the heroine of the novel as the novel is entitled with her name, and she was the daughter of the Chitrarath, the great Gandharva king and Modira, তার মা হচ্ছে মদিরা, who was so named due to her intoxicating eyes. মদিরা মানে হচ্ছে সোমরস, তার চোখও যেন মানে ওই সোমরসের মতো অতটাই অ্যাট্রাক্টিভ। And King Chitrarath was so much impressed by the great qualities of Modira that he made her the first lady of the Antapur and honored her with the golden plank to sit upon, as well as with the other insignia of high position such as the umbrella, the staff and the champra and the title of the Mohadevi title তাকে দিয়েছিল। এরপরে চন্দ্রপীরকে মহাশ্বেতা বলল that কাদম্বরী was her very intimate friend.
a second heart of mine, as it were a close confidantee, who had been inseparable from birth. They ate, drank and slept together. এটা আমরা জানতে পারছি, almost like sister. এবং as both the Chitrarath and Modira belong to the Apsara lineage which sprang up the Amrita, they were beautiful naturally. Amrita tara putra, Amrita. And perhaps they considered love as the greatest bond between man and woman, and marriage as the redundant institution. আমরা জানি গন্ধর্বরা গন্ধর্ব মতে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু ম্যারেজ ইম্পর্টেন্ট নয়, ম্যারেজের ইনস্টিটিউশন তাদের রিচুয়াল ইম্পর্টেন্ট নয়, এবং তার ফলেই কাদম্বরীর জন্ম হয়। তারপরে কাদম্বরীর যে গল্পটা যেরকমভাবে এই টেক্সটে ঘটেছে সেটা পরপর এখানে লেখা আছে, একটু দেখে নেবে যে কেমন করে পরপর কাদম্বরীর চরিত্রটা ডেভেলপ করছে, এবং কাদম্বরী যে চন্দ্রপীরের জন্য ওয়েট করছে, তার দেহ চলে গেছে, কাদম্বরী ইজ ওয়েটিং, এইটার মাধ্যমে ওই এনশিয়েন্ট হিন্দু ফিলোসফির যে টেক্সটে যে কথাটা বলে যে নারী নিজেকে স্যাক্রিফাইস করছে, হয়তো এটা অনেকটাই অ্যান্টি ফেমিনিস্ট আমরা বলতে পারি, এর মধ্যে অনেক ধরনের পলিটিক্স, পেট্রিয়ার্কাল পলিটিক্স লুকিয়ে রয়েছে, যে মহিলাদেরকেই জোর করে প্রত্যেকবার ওই অপেক্ষার জায়গায় রাখা হয়, প্রত্যেকবারই ওই একটা উইমেনকে বিউটিফুল হিসেবে ইচ্ছা করে ক্রিয়েট করা হয়, যাতে a man will fall in love with the beautiful woman and will eventually the woman will eventually wait for the man to ultimately come, ultimately আসার জন্য তার সে কখন ফিরবে তার দেহেতে, সেই তার জন্য সে ওয়েট করবে। সো এই যে মানে ওয়েটিং অ্যান্ড দ্য স্টোরি অফ প্যাংস অ্যান্ড স্যাক্রিফাইস, এটা সবসময় নারীদেরকেই দেওয়া হয়। তো এই কাদম্বরীর মধ্যেও আমরা সেই গল্পটা পাই। সো কাদম্বরীর চরিত্রটা এইভাবে লিখতে হবে। আর অন্যদিকে আমি বলেছি যে বৈশম্পায়ন এবং চন্দ্রপীরের চরিত্রটা এখান থেকে ডিটেলে লেখা আছে, দেখলেই তোমরা একটু ছোট করে দেবে, এত ডিটেল আছে যে ছোট্ট করতে হবে। সো ফলে বৈশম্পায়নের ক্যারেক্টারটা কিভাবে ডেভেলপ করছে যে দেখতে হবে আমাদের নভেলে। বৈশম্পায়ন শুরু হচ্ছে প্রথম থেকেই হি ওয়াজ অ্যান অল্টার ইগো অফ চন্দ্রপীর। আমরা ভাবি যে চন্দ্রপীরের যেন সে একটা অল্টার ইগো, এতটাই কাছের বন্ধু। ইগো, আমার ইগো, আমার আমিত্ব, আমার অল্টার ইগো, প্রায় আমার রিফ্লেকশন। কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে বৈশম্পায়ন এবং চন্দ্রপীর দো ওয়ার বর্ন টুগেদার ইন দ্য সেম ডে, দে ওয়ার ভেরি মাচ ফ্রেন্ডলি উইথ ওয়ান অ্যানাদার, বাট বৈশম্পায়ন কিন্তু এবং চন্দ্রপীর কিন্তু একে অপরকে কার্স করে, একে অপরকে অভিশাপ দিয়ে এই জায়গায় এসছে। বৈশম্পায়ন আগের জন্মে ছিল হচ্ছে পুণ্ডরিক, আর অন্যদিকে চন্দ্রপীর ছিল মুন্ডক। সেই কার্স থেকে এদের জন্ম, এবং এদের বেড়ে হয়ে ওঠা যদিও অন্যরকম ভাবে, যেটা জাবালির ন্যারেটিভ আমরা পেলাম, কিন্তু আসলে এরা একে অপরকে কার্স দিয়েছিল। তারপরে আবার এদের মধ্যে ফাইনাল মিলন ঘটল। ফলে এটা এদের ইটস আ স্টোরি অফ নট অনলি ফ্রেন্ডশিপ বাট অলসো রাইভালরি, যার মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার গল্প রয়েছে। সো এই হচ্ছে বৈশম্পায়ন এবং চন্দ্রপীরের গল্পের যে ক্রিটিক্যাল ব্যাপারটা। তারপরে তো বাকি ইনফরমেশন গুলো তোমরা সবই দেবে যে বৈশম্পায়ন অ্যান্ড চন্দ্রপীর ওয়ার বর্ন ইন দ্য সেম ডে। ইনফরমেশন মাথায় রেখো, একটা আনসারের কিন্তু মেন স্ট্রাকচার, কোনো একটা ইনফরমেশন বাদ দিয়ে গেলে, কোনো একটা বেশি ইনফরমেশন দিলে তুমি এক্সামিনার কিন্তু খুশি হবে। ফলে চরিত্রগুলোর নাম, ইনফরমেশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ তো ভালো করতে হবে, কিন্তু ইনফরমেশন অনেক সময় নাম্বার তোলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কাজে দেয়। তাহলে যে তুমি মদিরা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাদম্বরী যিনি বাবা, তার নামটা মেনশন করে দিলে এতে খুশি হবে। So Chandrapir was born in the family of the king Tarapir, while Bhaishampayan born in the house of the prime minister Shukhosena. Shukhosena and মায়ের নামটা কি ছিল, ওদিকে বিলাসবতী আর এদিকে নামটা ভুলে গেলাম, মনোরমা। সুখসেনা এবং মনোরমার ঘরে জন্ম বৈশম্পায়ন। ফলে এই ইনফরমেশন গুলো যদি তোমরা দিতে থাকো, তাহলে তোমরা কিন্তু মানে আনসারটাও আস্তে আস্তে ভালো হবে। এবং এইভাবে বৈশম্পায়ন বড় হয়ে ওঠা, বৈশম্পায়ন হঠাৎ করে প্রপোজ করে ফেলবে মহাশ্বেতাকে অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু আ প্যারট। সেটা দেখে কিন্তু চন্দ্রপীরের মনে থাকবে না, চন্দ্রপীর ছুটে আসবে তাকে দেখার জন্য কি হয়েছে বৈশম্পায়নের, এবং সে দেখবি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তখনই গল্পের ক্লাইম্যাক্স ঘুরবে এবং চন্দ্রপীর অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং সেও জন্ম নেবে শূদ্রক হিসেবে অন্য ঘরে। ফলে এই যে মানে গল্পের যে ক্লাইম্যাটিক জায়গাটা, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো এক ধরনের সমাধি আমরা বলতে পারি, বৈশম্পায়ন একটা সমাধিতে গেছে আর কি, এবং চন্দ্রপীরও একটা সমাধিতে যাবে। সো এই হচ্ছে পুরো স্টোরির গল্পটা, মানে যেখান থেকে মানে স্টোরি এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টার। সো এই কোয়েশ্চেনগুলোই মোটামুটি পরীক্ষায় মোরাললেস পড়ে। যে 6টা কোয়েশ্চেন আমি বললাম তার বাইরে পড়ার সম্ভাবনা নেই। ওয়ান ইজ দ্য লিটারারি জনরা অফ কাদম্বরী, whether it is কথা or আখ্যায়িকা,
The narrative structure more or less same with শুরুটা একটু আলাদা, স্টোরি অফ রিইনকার্নেশন আর ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন অনেকটাই আলাদা, তোমাদেরকে রিইনকার্নেশন এবং ট্রান্সফরমেশন কাকে বলে তা দিয়ে শুরু করতে হবে। এবং হিন্দু মাইথোলজিতে ট্রান্সফরমেশন, এবং তোমরা অলরেডি একটা স্টোরি অফ ট্রান্সফরমেশন পড়েছো, সেটা কি, সেটা হচ্ছে মেটামরফোসিস, সেটা অনেকটাই আলাদা, সেটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে মোক্ষের কনসেপ্ট রয়েছে বলে, বা লিবারেশন ফ্রম দ্য সোল আছে বলে এখানে কিন্তু বারবার দেহকে ফিরে আসতে হচ্ছে এই ইগনোরেন্স থেকে মুক্তির জন্য। কিন্তু ওখানে একদম মানে মানে যদি মানে ট্রান্সফরমেশন হয় তার মধ্যে কোনো রিডেমশন নেই, তার মধ্যে কোনো ধরনের মুক্তির উপায়ের কথা বলা নেই। ক্যারেক্টার অফ চন্দ্রপীর, বৈশম্পায়ন, তাদের কন্ট্রাস্ট, কম্পেয়ার, দ্য স্টোরি অফ দ্য ফ্রেন্ডশিপ এন্ড রাইভালরি পড়তে পারে, এবং টাইটেল অফ দ্য নভেল বা কাদম্বরী ক্যারেক্টার। তো এই হচ্ছে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন, যে কটা আমি আলোচনা করলাম। বলো আর কোনো কনফিউশন আছে কি না? স্যার বলো। বলছি যে ওই জায়গাটা একটু ক্লিয়ার না, যে মানে পুন্ডরিক মুন গডকে কি অভিশাপ দিয়েছিল, আর মুন গড পুন্ডরিককে কি অভিশাপ দিয়েছিল, যাতে তারা পরের জন্মে মুন গড চন্দ্রপীঠ হয়েছিল আর পুন্ডরিক বৈশম্পায়ন হয়েছিল। ওই জায়গাটা একটু ক্লিয়ার করে ক্লিয়ার নয় মানে বিষয়টা হচ্ছে যে, যেটা এই টেক্সটেও বলা আছে সেটা হচ্ছে যে মানে কার্ডস করেছে পুন্ডরিক মুন গডকে প্রায় উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই প্রায় কার্ডস করেছে। কিন্তু বিষয়টা যেটা সেটা কি বলে দিই, মানে যেখানে তোমাদের কনফিউশনটা হচ্ছে সেটা একটু ভালো করে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, এইটাই লাগবে আমার, কোথায় গেল এই যে, দেখো বিষয়টা হচ্ছে গল্পটা শুরু হচ্ছে মাঝখান থেকে। গল্পটা শুরু হচ্ছে বেসিক্যালি জাবালির ন্যারেটিভ দিয়ে, যেখানে জন্ম হচ্ছে অবন্তী মানে উজ্জয়িনীর কাছে অবন্তী জায়গাতে তারাপীরের ঘরে চন্দ্রপীর। এবার চন্দ্রপীরের বড় হয়ে ওঠা এবং ভূমিসম্পন্নের বড় হয়ে ওঠা পরপর দেখানো হচ্ছে। এবার এই যে পুন্ডরিকের গল্পটা, যে গল্পটা বলা হচ্ছে বেসিক্যালি কার থ্রু দিয়ে, মহাশ্বেতা বলছে চন্দ্রপীরকে গল্পটা পুন্ডরিকের কেমন করে সে প্রেমে পড়ে, অ্যান্ড হাউ পুন্ডরিক অ্যাকচুয়ালি লিভস ইট। এই পুন্ডরিকের গল্পের মধ্যে কিন্তু এই কার্ডস অফ দ্য মুনের গল্পটা রয়েছে। প্রথম জন্মে পুন্ডরিক সে কেমন করে মুনকে কার্ডস করে, এই গল্পতে যতটুকু উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পুন্ডরিক will fail in love with মহাশ্বেতা, and as he is an ascetic মানে সে তো সম্পূর্ণভাবে সেলিবাইট, সে তো অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এবার যেহেতু সে মানে বিয়ে করতে পারছে না, সে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে মহাশ্বেতা ইজ অলসো পাইনিং ফর পুন্ডরিক, পুন্ডরিক ইজ অলসো পাইনিং ফর মহাশ্বেতা, একে অপরকে দেখতে পাচ্ছে না। এবং একটা সময় এই মেসেঞ্জাররা একে অপরের কাছে যাতায়াত করছে, তারালিকা যাচ্ছে এর কাছে, আমাদের কার কাছে, এই পুন্ডরিকের কাছে। কিন্তু এই যে এবং পুন্ডরিকের যে ফ্রেন্ড সে হচ্ছে কপিঞ্জল, কপিঞ্জল বারবার এর কাছে আসছে। এই যে বারবার এদের মধ্যে যে পাইনিং হচ্ছে, এই যখন এই পাইনিংটা হয় তখন আমরা দেখতে পাই যে গন্ধর মতে এদের একে অপরের সঙ্গে বিয়ে হয়। এবং এই মহাশ্বেতা ইজ টর্মেন্টেড and falls into a swoon. As the moon rises, she leaves her palace to meet Pundarik, karon moon here is the god of the love. However, she hears Kopinjal wailing from a distance, who tells her that Pundarik is dead. Pundarik মারা গেছে এবং মুনকে কার্ডস করতে করতে মারা গেছে, যে তুমিও আমি আমার জীবনে বাঁচলাম না, ভালোবাসার জন্য কষ্ট পেলাম, তুমিও সারা জীবন as the god of the love এই ভালোবাসার জন্য কষ্ট পাবে। এবং দ্যাটস দ্য অরিজিন পয়েন্ট অফ দ্য কার্ডস। ওখান থেকেই ধরে নেওয়া হয় যে কার্ডসটা শুরু হলো, যেখানে মুনও আবার পরবর্তীকালে জন্মাবে চন্দ্রপীর হিসেবে, আবার এও পরবর্তীকালে পুন্ডরিকও পরবর্তীকালে জন্মাচ্ছে বৈশম্পায়ন হিসেবে। একই বাড়িতে একজন মন্ত্রীর ছেলে, একজন রাজার ছেলে, এইভাবে পুরো গল্পটা সৃষ্টি হচ্ছে। এই যে মিস্ট্রিটা, এটা গল্পের প্রায় মাঝামাঝি জায়গায় গিয়ে আমাদেরকে বলা হচ্ছে। তখন কিন্তু অলরেডি আমরা শূদ্রকের গল্প জেনে গেছি, প্যারটের গল্প জেনে গেছি, কিন্তু বুঝতে পারছি না শূদ্রক বা প্যারট এই গল্পে কিভাবে রিলেটেড। আমরা পরে গিয়ে জানবো যিনি শূদ্রক তিনি হচ্ছেন এই চন্দ্রপীঠ বা মুনগড়, তিনি শূদ্রক, তিনি রাজা, সেটা পরে গিয়ে জানবো। যে প্যারট সেই হচ্ছে পুন্ডরিক, সেই হচ্ছে বৈশম্পায়ন, সেটা আমরা পরে গিয়ে জানবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এইবার ক্লিয়ার তো? বেশ, হ্যাঁ স্যার। বেশ, আর কোনো কনফিউশন অ্যাবাউট দ্য ন্যারেটিভ, অ্যাবাউট এনি কোয়েশ্চেন্স?
বলো কারো কোনো প্রশ্ন থাকলে। প্রশ্ন না থাকলে মোটামুটি আমরা কালকে শুরু করব হচ্ছে পট অফ গোল্ড। আমি মোটামুটি যা বুঝি ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15-র মধ্যে আমার সিলেবাস কমপ্লিটেড। তারপরে আমি প্রশ্ন উত্তর এইসব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার তোমাদের মেন কাজ হচ্ছে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপারেশন নেওয়া, বুঝতে পেরেছো? কারণ সিলেবাস আমার শেষ। অন্যান্য স্যার এবার কাজ আমাদের স্যার। হ্যাঁ, এবার তোমাদের কাজ কিন্তু শুরু হচ্ছে, শুরু করতে হবে। হ্যাঁ, আমার সিলেবাস শেষ করতে একমাত্র বেগ পেতে হয়, বিকজ ইন দ্য 6th semester and 5th semester হিউজ সিলেবাস বলে, আর টাইম বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট অফ দ্য টাইম বাই দ্য মানে ইউনিভার্সিটি। কারণ এত দেরি করে পরীক্ষাটা হয়, 4th সেমেস্টারের পরীক্ষা শেষই হয় মোটামুটি ধরা যাক ধরা যাক 6th সেমেস্টারের পরীক্ষাটা হয় জুন মাসে, আর তোমার 5th সেমেস্টারের পরীক্ষাটা হওয়ার কথা জানুয়ারিতে। ওই পরীক্ষাটা 5th সেমেস্টারের হতে হতে নিয়ে যায় মার্চ মাসে। দেখো এখন অব্দি 5th সেমেস্টারের পরীক্ষাতে এবছর তো কোনো উল্লেখই নেই, কিন্তু অন্য বছরও প্রায় মানে ফেব্রুয়ারি মার্চ এরকম অব্দি নিয়ে যায়। এর ফলে হাতে খুব কম সময় থাকে। ওই জন্যই এবারে আমার সুবিধা হলো, এবারে আমি সবগুলো ভয়েসগুলো রেকর্ড করে ফেললাম। এবারে 6th সেমেস্টার পুরোটাই রেকর্ডেড অবস্থায় রয়েছে, কিন্তু মানে তাও তো লেকচারের তো প্রয়োজন আছে, তোমরা শুনবে কেমন করে। ফলে ওই 6th সেমেস্টার, 5th সেমেস্টার আর 3rd সেমেস্টারে আমার একটু চাপ হয় বিকজ অফ দ্য মানে সিলেবাসের প্রেশার। আদারওয়াইজ মোটামুটি প্রত্যেকবারই খুব সহজেই শেষ হয়ে যায়। 3rd সেমেস্টারে 3টে কোর কোর্স থাকে আর একটা এসএসসি থাকে, 3rd আর 4th। ফার্স্ট আর সেকেন্ড ফার্স্ট আর সেকেন্ডে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বলো আর কোনো প্রশ্ন আছে? সেকেন্ড সেমিস্টার কবে হয়, মানে কোন মাসে হয়? দেখো নিয়ম অনুযায়ী ফার্স্ট সেমেস্টার জেনারেলি শুরু হয় অগস্ট সেপ্টেম্বর মাসে, তোমাদের ফার্স্ট সেমেস্টারের এক্সামিনেশন হয় জানুয়ারি মাসে, তোমাদের ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যায়, সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয় গরমের ছুটির পরে জুন মাসে, তারপরে 3rd সেমেস্টার আবার শুরু হয়ে যায় জুলাই অগস্ট থেকে, শুরু হয়ে যায় জুন জুলাই অগস্ট থেকে, ওখানে ওটা গিয়ে আবার শেষ হয় মোরালেস জানুয়ারিতে। এবার এই যে সাইকেলটা, এটা তো গন্ডগোল হয়ে গেছে, এখনো তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়নি। এবার এই সাইকেলটাকে তো ঠিক করবে সরকার, যখন ঠিক করবে তখন কিন্তু ইউ উইল ফিল দ্য প্রেশার। কারণ ফর এক্সাম্পল দ্য গভর্নমেন্ট উইল কন্ডাক্ট দ্য এক্সামিনেশন অন দ্য মান্থ অফ দ্য মার্চ, বাই দ্য এন্ড অফ দ্য মার্চ দে উইল কন্ডাক্ট দ্য এক্সাম বাই অনলাইন আর অফলাইন, উই রিয়েলি ডোন্ট নো যে অনলাইন হবে অফলাইনে হবে। কলেজ খুলে গেলে ফেব্রুয়ারিতে খুলে যেতে পারে, সরস্বতী পুজোর পরে একটা খোলার সম্ভাবনা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখনো জানি না। তো যদি খুলে যায় তাহলে আবার অফলাইনেও হতে পারে। যদি অফলাইনে এক্সামিনেশন হয় তাহলে মার্চে যদি এক্সামিনেশন করে, ওরা ন্যাচারালি চেষ্টা করবে আবার জুলাই বা অগস্টে সেকেন্ড সেমেস্টার নেওয়ার, অগস্টে মানে ন্যাচারালি সেপ্টেম্বর বা অগস্টের মধ্যে তো নেবেই। তাহলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি মানে 2.5 মাস 3 মাস 3.5 মাস এর বেশি পাবে না। ফলে তোমাদের ক্ষেত্রে কিন্তু ওই যে রিলিফ পয়েন্ট, একটা 15 দিনের ছুটি হয় সাধারণত সেমেস্টারে আমরা দিই একটু রিল্যাক্স করার জন্য, একটা সেমেস্টারের পরে আর একটা সেমেস্টার একটু রিল্যাক্স করো, তো সেইটা তোমরা পাবে না, তোমাদের একদম মানে ছুটতে হবে। সেটা কিন্তু মাথায় রেখো যে তোমরা আলাদা করে রিল্যাক্সিং পয়েন্ট পাচ্ছ না আনলেস এন্ড আনটিল দিস সাইকেল অফ দ্য রিবার্থ অ্যান্ড বার্থ, জন্ম আর পুনর্জন্মের যে সাইকেল যেরকম ভাবে দেখানো হয়েছে কাদম্বরীতে, যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ অব্দি তোমরা চলতে থাকছে। এবার তোরা গিয়ে 5th সেমেস্টারে তোমাদের ঠিক হলো, মানে 5th সেমেস্টারে তোমাদের জুন মাসে পরীক্ষা হলো, যদি মানে সরি ডিসেম্বরে পরীক্ষা হলো ঠিক মতো করে, তাহলে 6th সেমেস্টার জুনে হবে। তো এই অড এবং ইভেন সেমেস্টারের সাইকেলটা কতক্ষণ অব্দি ঠিক হচ্ছে, কারণ তোমরা অলরেডি 2 মাস পিছিয়ে রয়েছো, 2 মাস তোমাদের ক্লাস দেরিতে শুরু হয়েছে। ফলে ওইখানটাতেই মানে সমস্যাটা হয়ে গেছে। আমি জানি না যে কেন এত দেরিতে শুরু করলো, যেটা করতে পারতো সেটা হচ্ছে আমরা তো অনেকদিন রেডি ছিলাম, ক্লাসটা একটু আগে থেকে শুরু করে দিলে যেটা হতো সেটা হচ্ছে পরীক্ষাটা একটু আগে নিয়ে নেওয়া যেত, সিলেবাস তো শেষ হবেই দুটোতেই, কিন্তু এটাই ক্লাসটা একটু দেরিতে শুরু করলো বিকজ অ্যাডমিশন প্রসিডিউরটা ডিলে হয়ে গেল। তাই তো যাই হোক আর কি, স্যার আমাদের রেজিস্ট্রেশনটাও ডিলে হচ্ছে অন্যদিকে। এবার রেজিস্ট্রেশনটা যে কোনো সময় করে নিয়ে এক্সামিনেশন তার পরের দিনই করা যায়, কারণ রেজিস্ট্রেশন তো বেসিক্যালি নামটা তুলে নেওয়া কিছু নয়। রেজিস্ট্রেশন এমনি অন্যান্য সময় অনেক আগে হয়, কারণ ক্লাসের মধ্যে সবাই থাকে, তখন সবাইকে ডেকে এনে রেজিস্ট্রেশনটা করে নেয়, কারণ তো ক্লাস তো কলেজের মধ্যে হয়। এখন রেজিস্ট্রেশনটা করছে না কেন, তার কারণটা হয়তো মানে অনলাইনে অনেকে করতে পারবে না, ইউনিভার্সিটি ডিলে করছে, কেন করছে জানি না,
সবাই তো অনলাইনে ফর্ম করে ভর্তি হয়েছে, ফলে অনলাইনে টাকা তো এমনিতেও রেজিস্ট্রেশনে অনলাইনেই জমা দিতে হয়, রেজিস্ট্রেশনটা করে নেওয়াটা মানে সুবিধাজনক ছিল। তাহলে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তোমরা মোটামুটি রেডি থাকতে। স্যার আমাদের রোল নাম্বারও তো দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ রোল নাম্বার তো দিয়েছে দেখলাম। স্যার এটা কিসের ভিত্তিতে হয়েছে স্যার? ওটা কিসের ভিত্তিতে হয়েছে আমিও ঠিক জানি না, বুঝলে, ওটা কিসের ভিত্তিতে হয়েছে আই রিয়েলি ডোন্ট নো, আমিও জানি না। র্যান্ডম ওয়েতে হয় আর কি, জেনারেলি কোনো আলাদা করে কোনো ভিত্তি থাকে না। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট অনেক দিন আগে, সেপ্টেম্বরে কমপ্লিট। কাদের কাদের কাদের? ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা তো একদম শুরুতে রেজিস্ট্রেশন করে নেয়, ওদের ব্যাপারটা অন্যরকম, ওরা শুরুতে রেজিস্ট্রেশনটা করে নেয় ক্যালকাটা ইউনিভার্সিটি। বর্ধমানটা অনেক আগে করে দেওয়া উচিত, এটা কোনো ব্যাপারই নয়, রেজিস্ট্রেশনটা কোনো ফালতু ফেলে রাখার কোনো মানেই হয় না। কারণ একটা করে মানে তোমাদেরকে একটা করে মানে অনলাইনে দেবে, তোমরা যাবে জাস্ট কয়েকটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন ফিল আপ করবে, তোমাদের নাম, উচ্চ মাধ্যমিকের নাম্বার, কোন কোন সাবজেক্ট নিতে চাও, দ্যাটস অল। তোমাকে ইউনিভার্সিটিটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে, যেটা অনুযায়ী তোমার ফার্স্ট ইয়ারের রোল নাম্বারটা হবে। এবার এই ফার্স্ট ইয়ারে যে রোল নাম্বার তোমরা পাবে, সেই রোল নাম্বারটাই 6 সেমিস্টার অবধি, মানে ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি একই রোল নাম্বার থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে ইউনিভার্সিটির রোল নাম্বারটা সেম থাকবে, কলেজের রোল নাম্বারটা পাল্টাবে সেটা অন্য কথা, কিন্তু ইউনিভার্সিটির রোল নাম্বারটা সেম থাকবে, ঠিক আছে? তো এইটা তো করা নিয়ে কথা, এটা তো পুরোটাই বর্ধমান ইউনিভার্সিটি করে না, পুরোটাই টিসিএস করে, টাটা কনসালটেন্সি করে। তো যাই হোক, তো এটা মানে করে দিলে ভালো হতো, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তোমরা যেহেতু আশা করছি এই বিষয়টাতে কোনো প্রশ্ন তোমাদের নেই, তাই আমি এটা করছি অফিসিয়ালি। প্রশ্ন আছে? হ্যাঁ আচ্ছা বেশ, অফিসিয়ালি আমি এই রেকর্ডিংটা আই এম স্টপিং ডাউন দ্য